প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অনলাইন দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা খুবই সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হান্টা ভাইরাস। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের সাথে যোগ দিচ্ছেন ডাক্তার কানিজ নীলুফার বানু হিমি। আসুন পরিচিত হয়ে আজকের অতিথির সঙ্গে। ডাক্তার হিমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ডক্টর সজল আসফাক ভাইয়া। আপনি আবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন টিভিএন 24 নিউজ চ্যানেলে। এখানে টিভিএন 24 এর দর্শক শ্রোতা সবাইকে সালাম, শুভেচ্ছা নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম সালাম। তো হিমি, আজকে যেটা আমরা কথা বলতে চাই যে হান্টা ভাইরাস এই সময়ের আলোচিত বিষয় এবং সবার মনেই এ বিষয়ে অনেক প্রশ্ন আছে। তা প্রথমে যদি এই ভাইরাস সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেন। অনেক অনেক ধন্যবাদ। এটা আমরা রিসেন্টলি নিউজে আমরা দেখেছি যে একটা আউটব্রেক হয়েছে এই ভাইরাসটার একটা ক্রুজ শিপে। তো এটা একটা ভাইরাস যেটার নাম হান্টা ভাইরাস, কোথাও কোথাও এটাকে অ্যান্ডিস ভাইরাসও বলা হয়। আমাদের ইউএসএ তে এটা আমরা ওয়েস্টার্ন এরিয়াতে দেখতে পাই এর প্রাদুর্ভাবটা, যেটা আমরা সিন নম্রে ভাইরাস বলি, আবার কোথাও হান্টান ভাইরাসও বলা হয়, বিশেষ করে সিউল ওদিকে বলা হয়। তো আমাদের ইউএসএ তে এটার প্রাদুর্ভাবটা অত বেশি না, এটা বেশি দেখা যায় সাউথ আমেরিকা, আর্জেন্টিনা, যেখানে সাউথ আমেরিকাতে ওভারঅল এটার প্রাদুর্ভাবটা অনেক বেশি। চায়না, তারপর কোরিয়া, এই এলাকাতে আমরা এই ইনফেকশনটা দেখতে পাই। তো আমরা যেটা রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্রুজ শিপে একটা আউটব্রেক হয়েছে এবং এটা রিসেন্টলি এখানে ডাব্লিউএইচও এটা ইয়ে করেছে, এটা স্টাডি করে এবং সেটা রিপোর্ট করেছে, যেখানে 11 জন কেস রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। ধরা হচ্ছে যে এই ভাইরাসটা এসেছে একজন পার্সন থেকে, যিনি আর্জেন্টিনা থেকে শিপে উঠেছিলেন এবং শিপে ওঠার আগেই তার ইনফেকশনটা হয়েছিল এবং সোর্সটা ধরা হচ্ছে যে বার্ড ফিস, মানে বার্ডের ইয়ে থেকে, মল থেকে, হ্যাঁ বিষ্ঠা থেকে হয়েছে। এবং উনি যখন এবং শিপে ওঠার পরে উনি যখন অসুস্থ হন এবং যার সিমটম দেখা যায়, তখন ওনার থেকে আরো অন্যান্য মানুষের মধ্যে এটা স্প্রেড করেছে। এবং এই শিপটা দেখা গিয়েছে যে সাউথ আটলান্টিক ওশান দিয়ে ওটা বিভিন্ন দেশে কয়েকবার স্টপ ওভার করেছে, কিন্তু মেইনলি যে মানুষগুলি আক্রান্ত হয়েছেন তারা হচ্ছেন শিপে ছিলেন। এবং ধরো এটা সোর্সটা আর্জেন্টিনার যে লোকটা এসেছিলেন, মানে যে মানুষটা এসেছিলেন, উনি ছিলেন মেইন সোর্স যেখান থেকে ছড়িয়েছে। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ ডাক্তার হিমি, আমরা শুনলাম এই বিষয়ে। তো এটাকে আর কোনোভাবে সরি এটাকে আর অন্য কোনো ভাবে ছড়াতে পারে কিনা? মানে আমরা শুনেছি অনেক সময় যে এর সাথে ইঁদুরের একটা সম্পর্ক আছে বা অন্যান্য প্রাণীর একটা বিষয় আছে। একেবারে আপনি যেটা বলেছেন একেবারে ঠিক। এই মেইন রিজার্ভার আমরা যেটা বলি, এই ভাইরাসটার মেইন রিজার্ভার মানে রিজার্ভ করে, সেটা হচ্ছে রোডেন্টস। এর মধ্যে ইঁদুর আছে, ইঁদুর, ব্যাটস, হ্যাঁ। তো এইগুলির ইনফেক্টেড যখন যখন এই মানে রোডেন্টগুলি যখন ইনফেক্টেড হয়, এরা এদের ইউরিন এবং এদের ফিসেস মানে বিষ্ঠা, ওটার মাধ্যমে ভাইরাসটা ওরা পাস করে। এবং যদি কেউ সেটার কন্ট্যাক্টে আসে, যেমন আমি যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, আমাদের ইউএসএ থেকেই শুরু করি, যদি এখানে কোনো ওল্ড বিল্ডিং যেখানে রডেন্টগুলি ইনফেস্টেড আছে, মানে ঠিক মতো ক্লিন করা হয় না, এবং সেখানে যদি কেউ বাস করে, তাহলে ওখান থেকে ইনহেলেশন মানে ইনহেলেশনের মাধ্যমে, মানে শ্বাসের মাধ্যমে এটা শরীরে ঢুকে যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে যদি কেউ অনেক সময় ক্যাম্পিং এ যায় মানুষ, সেখানে যদি ওরকম কোনো মরা বা ইনফেস্টেড কোনো রডেন্ট থাকে বা পাখি থাকে, সেখান থেকে সেটা যদি ওরকম ডার্টি থাকে, সেখান থেকে আসতে পারে। যেটা আমরা ইউএসএ তে কয়েকটা কেস, মানে ইউএসএ তে তো আমাদের অত বেশি প্রাদুর্ভাব দেখা যায় না, তারপরেও ধরেন 1993 থেকে 2022 পর্যন্ত প্রায় 800-800-র উপরে 864টা কেস রিপোর্ট করা হয়েছে। এবং তার মধ্যে দেখা গেছে যে এটা আমাদের নিউ মেক্সিকোতে অনেকগুলি কেস আউটব্রেক হয়েছিল। সেখানে 10 জন যে ভিজিটর যারা ছিল, তাদের মধ্যে দেখা গেছে যে 10 জন ভিজিটর যারা 10 জন ছিলেন যারা
ইওসেমাইট পার্কে ভিজিট করেছিল এবং তার মধ্যে 3 জনের কন্ডিশন অত্যন্ত মানে খারাপ ছিল এবং মারা গেছেন তারা, এবং কিছু তারা মানে 9 জনের মতো যারা একটা তাঁবুতে মানে টেন্টে ছিল, ওই টেন্টের মধ্যে যে রডেন্ট গুলি ছিল তাদের ইনফেস্টেড, ওখান থেকে অ্যারোসোলাইজেশন মানে ওই যে বাতাসের সাথে উড়ে মাধ্যমে ওটা, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে সেখান থেকে হয়েছে। আবার বলা হয় যে ডিয়ার মাউস সেটার মাধ্যমে ওটা ছড়াতে পারে। তো এটা একটু, আর এটা হচ্ছে ইউএস এর কথা বলছি। আর আমরা যদি সাউথ আমেরিকা বা নর্থ চায়না বা কোরিয়া ওদের দিকে তাকালে কিন্তু ওদেরটা একটু আলাদা, ওদের ধরনটা। সেটা হচ্ছে যে ওদের অনেক সময় স্প্রিং এবং ফলে ওরা হারভেস্ট করে বিভিন্ন ধরনের যেন শস্য, এগুলো ওরা মানে যেমন ভুট্টা, বিভিন্ন ধরনের শস্য, ধান, ভুট্টা, ওটা করে ওটা রেখে দেয়, জমায়ে রাখে। ওখানে যদি রডেন্ট বা ইঁদুর বা ওরকম যদি যায় এবং সেখানে ওরা যদি ইনফেক্টেড থাকে, তো যখন ওটা ওপেন করে ওটা একটা অ্যারোসোলাইজেশন হয়ে এরকম ওগুলো হ্যান্ডেল করে যারা, বিশেষ করে কৃষকরা, তারা খুব আক্রান্ত হয়। এবং এটা আমরা দেখেছি যে চায়নাতে এটার কিন্তু প্রাদুর্ভাব অনেক বেশি। ওদের রিপোর্ট কেস প্রায় মানে বছরে ওদের কয়েক হাজার, প্রায় 10,000-এর উপরে কেস রিপোর্ট হয়। কোরিয়াতেও হয়, তবে ডিজিজের প্যাটার্নটা একটু আলাদা। ইউএসএ তে আমরা যেটা বলি রেসপিরেটরি, মেইনলি হচ্ছে যে আমাদের হার্ট এবং লাংটা ইনভলভ করে। আর যখন আমরা সাউথ আমেরিকা বা চায়না, এশিয়াতে যেটা আমরা দেখি, ওদেরটা হেমোরেজিক বলা হয়। হেমোরেজিক মানে হচ্ছে যে ওদের জ্বর হয়, প্রচুর জ্বর হয়, হাই ফিভার, চোখটা লাল হয়ে যায় এবং রক্ত জমে সেখান থেকে। আর হচ্ছে যে কিডনি ফেলিওর হয়, যেখানে প্রথমে দেখা যায় যে মানে ইউরিনটা কম হচ্ছে, তারপরে একটু ইউরিনের ব্লাড দেখা যাচ্ছে। এবং এটা মানে সাপোর্টিভ কেয়ারটা যদি ইনিশিয়ালি না নেওয়া হয়, তো ফ্যাটালিটিটা মানে মারা যাওয়ার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এটা এক এক দেশে এক এক রকম ভাবে এটা প্রকাশ পায়, এবং একই সাথে এটা আপনি যেটা বললেন যে কোনো কোনো ক্ষেত্রে হেমোরেজিক হচ্ছে, কিডনিকে আক্রান্ত করছে, তার মানে হচ্ছে যে এটার মানে আক্রমণের দিক থেকেও এর একটা ভিন্নতা আছে। তো আমি সেই বিষয়টা শুনবো, উপসর্গ কিরকম ধরনের হতে পারে, কোন দেশে কিরকম, আপনি কিছুটা বলেছেন যদিও। তা আমার একটা প্রশ্ন, যে আমার মনে হয় যে দর্শকরা একটা বিষয় জানতে চাইবে যে কিভাবে ছড়ায়। আপনি যেটা বললেন যে শ্বাসের মাধ্যমে এটা আসে, কিন্তু আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে ধরেন ইঁদুর বা পাখি যাই বলি বা ব্যাট বলি, মানে এদের মল এবং মূত্র যেখানে থাকে সেটার আশেপাশে যদি মানুষ থাকে, তো সেই মলমূত্র থেকে তার মধ্যে তো ভাইরাসটা থাকে, রাইট? কিন্তু সেই ভাইরাসটা বাতাসের মাধ্যমে আমরা আশেপাশে থাকলে বা সেটার কাছাকাছি থাকলে শ্বাসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যেতে পারে। মানে তাহলে তো আসলে বেশ ঝুঁকিপূর্ণ বিষয়টা, আমি এরকমই বুঝলাম। আপনি কি বলেন? তুই যেটা বলেছেন একেবারেই ঠিক, ওইভাবেই মানে যে মল মূত্রের মধ্যে থাকছে, তারপর ওটা ড্রাই হয়ে বাতাসে যখন ছড়ায় যাচ্ছে, ওইটা কেউ যদি মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওইটা নেয়, তখন ভাইরাসটা মানুষের দেহে, এটা হচ্ছে মেইন রুট, মানে মেইন যে এন্ট্রান্স। মেইন, আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এই শহরে, আমরা নিউ ইয়র্ক শহরে কিন্তু আমরা ইঁদুরের প্রাদুর্ভাব কিন্তু কম না, মানে বেশ ভালোই, মানে এটা সবাই জানে যে নিউ ইয়র্কে প্রচুর ইঁদুর আছে। এবং একই সাথে আপনি যেটা বললেন যে ফ্ল্যাট বাড়ির কথা, অনেক পুরনো ফ্ল্যাট বাড়ি আছে যেগুলো আসলে ঠিক সেইভাবে অতটা পরিষ্কার না, কারণ আমরা সেগুলিতে তো যাই, দেখি ততটা পরিষ্কার না, অনেক পুরনো, বা পরিষ্কার করার যে মানে সিস্টেম সেটাও ততটা আধুনিক না। সেক্ষেত্রে কিন্তু সেখানে প্রচুর ইঁদুর আছে কিন্তু, কাজেই সেখানে তো এই ঝুঁকিটা বেশি। এবং আপনি যেটা বললেন চীনের কথা, যে ওই যে মানে সেখানকার যে ফসলের নিচে ওরা লুকানো থাকে, হঠাৎ করে যখন ওপেন করে তখন সেটা আর সেটা মানে মানে বাতাসের মাধ্যমে সেটা হ্যাঁ চলে আসে। তো এটাই মেইন রুট। তো সেক্ষেত্রে তো এটা কি এয়ারবর্ন ডিজিজের মতো? অনেকটা, হ্যাঁ। মানে এয়ারবর্ন ডিজিজ মানে আমরা যদি বলি যে বাতাসে ভেসে থাকে না, অনেক কিছু ধরেন আমরা যদি যেটা আমরা যদি কমনলি যদি ফ্লুর মতো বলি, ফ্লুটা কি হাঁচি কাশি দিচ্ছি, এটা যে ড্রপলেট গুলি, এটা একটা ডিস্টেন্স আছে, সার্টেন ডিস্টেন্স পরে ওটা তো আবার জি যায় না।
কিন্তু এটা মেইনলি এটার ওরকম কোনো ডিস্টেন্স নাই, মেইনলি হচ্ছে যে ধরেন একটা জিনিসটা যে ছোট ছোট ড্রপগুলি একটা খড়ের মধ্যে আছে, খড় বা গাদার মধ্যে আছে, ওইটা যখন কেউ হ্যান্ডলিং করতেছে তখন তখন ওই কাছাকাছি। ওইটা হ্যাঁ কাছাকাছি ওটা ইনহেল করে ওটা ঢুকে যাচ্ছে। তো এইটা যখন যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যেমন ধরেন কেউ যদি একটা টেন্টে থাকে, টেন্টের মধ্যে মানে অবকাশ কাটানোর জন্য ছুটির সময় টেন্টটা যদি ওইখানে যদি রডেন্টের প্রাদুর্ভাবটা থাকে এবং সেই থাকে। রডেন্টটা ইনফেক্টেড, হ্যাঁ রডেন্টটা ইনফেক্টেড হতে হবে। ইনফেক্টেড হতে হবে। তো তাদের যে ওই যে যেহেতু পরিষ্কার না করলে কি হয়, ওখানে যে ওই যে ফিসেসের যে অংশগুলো, মলমূত্রের যে অংশগুলো থাকে, ওইটা যখন ধরেন টেন্টটা ওপেন করলো তখন কিন্তু অ্যারসলটা ছড়ায় যায়। হ্যাঁ, টেন্টটা বুঝতে ধাম পারছি। করে ওপেন করলে তো একেবারে হঠাৎ করে বেলুনিং এ হচ্ছে যখন, তখন ওটা সেটাই। ছড়ায় ছড়ায় গেলে তখন ওটা ইনহেলেশন, যেটা আমরা বেশ কিছু কেস আমাদের ইউএসএ তে ওটা ধরা হচ্ছিল যে জি। ওরা সোর্সটা ছিল যারা ওই মানে ডার্টি একটা টেন্টের মধ্যে কিছু সময় কাটিয়েছিল, তো সেখান কাটিয়েছে। থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে ভাই ক্লোজ কন্ট্যাক্ট যেটা বলা হয়। ধরেন একজন যদি ইনফেক্টেড থাকে, যেটা আমরা শিপের মধ্যে দেখেছি, হ্যাঁ যে পার্সন টু একজন পার্সন। পার্সন টু পার্সন, হ্যাঁ। হুম হুম। তো ওখানে শিপের মাধ্যমে কি হয়, যদি ইনফেক্টেড মানুষ যখন খাবার খাচ্ছে তখন তার প্লেটটা যদি ধরেন যখন মানুষ আমরা খাবার খাই তখন আমাদের স্যালাইভাটা কিন্তু আমাদের খাবারের সাথে একটু মিশে যায় না? তো জি। ওই যে লেফট ওভার খাবার যদি কেউ সেটা বা ওই তার স্পুনটা ইউজ করে যদি খায়, তাহলে ওই স্যালাইভার মাধ্যমে আরেকটা যেতে পারে। আর মানে যেটাকে বলা হচ্ছে যে পার্সন টু পার্সন প্রলং কন্ট্যাক্ট থাকতে হয়, যে একদম সিঙ্গেল কন্ট্যাক্ট না। ধরেন পার্সোনাল একটা কন্ট্যাক্ট থাকতে হয়, অনেক সময় বলা হচ্ছে যে ধরেন স্যালাইভার মাধ্যমে, কিসিং এর মাধ্যমে, শুধুমাত্র একবার মানে ছোটখাটো মানে একটু প্রলং বলা হচ্ছে, প্রলং দীর্ঘ কন্ট্যাক্ট লাগে, সময়। দীর্ঘ সময়, হ্যাঁ। আর অনেক সময় সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে যেতে পারে। আবার দেখা গেছে ব্রেস্ট মিল্কেও কিন্তু ভাইরাসটা শনাক্ত করা হয়েছে। তো পার্সন টু পার্সন যেটা মানুষের থেকে একটা মানুষের কন্ট্যাক্টে যেতে পারে, কিন্তু একটু লম্বা সময়ের কন্ট্যাক্ট থাকতে হয়। যেটা অ্যারোসলটা কিন্তু মানে ওরকম লম্বা সময় না, অ্যারোসলটা হচ্ছে এরকম বাতাসে উড়ে গেল, ওটা নাকের মাধ্যমে চলে গেল, বেশিরভাগ মানুষ সিক হয়ে যায়। তো তবে এটা বলা হচ্ছে যে যে একটু মানে ওই যদি কেউ, ধর আমি একটু এক্সাম্পল দিচ্ছি, ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হন, অবশ্যই তাকে তো হসপিটালে নিতে হবে। আর সেটা যদি বাসাতে থাকেন তাহলে এটার হচ্ছে যে একটু মানে বিশেষ করে তার ক্লোজ কন্ট্যাক্টে না গিয়ে মানে হ্যান্ড ওয়াশিংটা এখানে খুব ইম্পর্টেন্ট। আর মানে তার খাবারের সাথে বা তার বডি ফ্লুইডের সাথে কন্ট্যাক্ট না আসা ভালো, তাহলে ওটা মানে বুঝতে পেরেছি। সংক্রামিত হবে না। হ্যাঁ, হুম হুম। অনেক ধন্যবাদ। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো একটা বুঝলাম যে আম, ইঁদুর বা পাখির মল বা মূত্রের মধ্যে যদি থাকে, সে তার আশেপাশে বা তার সাথে যারা কাজ করেন বা সেরকম কন্ট্যাক্টে থাকেন, বা আপনি যেটা বলেন যে টেন্টের মধ্যে যদি বদ্ধ কোনো জায়গায় থাকেন, সেখানে সেটা শ্বাসের মাধ্যমে আসতে পারে। এটা হচ্ছে যে মূল পথ শরীরে ঢোকার। এবং আরেকটা যেটা বললেন যে কোনো আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তি, সুস্থ ব্যক্তি কিভাবে পেতে পারে, সেটা হচ্ছে যে তার ব্যবহৃত মানে যেটা বললেন যে সে যে চামচটা ব্যবহার করেছে খাওয়ার জন্য, লালার মাধ্যমে সেটা যদি সে একই চামচ মানে পরিষ্কার না করে ব্যবহার করে, বা বা ক্লোজ কন্ট্যাক্টে থাকে, যেটা বললেন যে মানে খুবই বেশি বেশি ক্লোজ, যেটা বলেন যে কিস বা সেক্সুয়ালি এটা ট্রান্সমিট হতে পারে। পার্সোনাল কিন্তু রিলেশন, হ্যাঁ। হ্যাঁ, পার্সোনাল রিলেশন মানে এটা হচ্ছে যে দীর্ঘ সময় তাদের খুব কাছাকাছি থাকতে হবে, তখন সেটা ছড়াতে পারে। কিন্তু পার্সন টু পার্সন যখন ছড়ায়, তখন কি ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, মানে হাঁচি কাশির মাধ্যমে কি ছড়ায়, নাকি শুধুমাত্র স্যালাইভা সরাসরি তার মুখের মধ্যে যেতে হবে, এরকম কোনো বিষয়? এটা বলা হচ্ছে মেইনলি এটা যে বডি ফ্লুইড, মানে বডি বডি ফ্লুইড, ফ্লুইডের হ্যাঁ। মাধ্যমে পার্সন টু পার্সন মানে হিউম্যান টু হিউম্যান। আর হ্যাঁ। এটা হ্যাঁ, কিন্তু তো মেইনটা হিউম্যান টু আসে। হিউম্যান, হ্যাঁ হ্যাঁ, তো হিউম্যান টু হিউম্যান এটা মনে হয় যে খুব সহজ না, মানে মানে অন্যান্য ভাইরাস যতটা সহজে যায় একজন থেকে আরেকজনে, মানুষ থেকে মানুষে বোধহয় এতটা সহজে যাচ্ছে বলে মনে হচ্ছে না। অত বেশি না, হ্যাঁ মানে অত বেশি না। সম্ভাবনাটা একটু কম থাকে মানে। একটু কম। হ্যাঁ, যেটা ধরেন যদি আমরা কম্পেয়ার করি বোঝার জন্য, যে ফ্লুটা একটি ফ্যামিলিতে কিন্তু একজনের ফ্লু হলে দেখা যায় হ্যাঁ, মোটামুটি সবারই হয়ে যাচ্ছে। সবার হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, তো সেটাই। এই সেই দিক থেকে কম্পেয়ার করলে মানে এটার প্রভাবনা মানে কি যেন সম্ভাবনা একটু কম থাকে। সম্ভাবনা কম।
মানে সেক্ষেত্রে সে যদি আপনি যেটা বলছিলেন যে কেউ যদি আক্রান্ত হয় হাসপাতালে তো যেতে হবে, কিন্তু তার কন্ট্যাক্ট মানে কাছাকাছি যাওয়াটা যদি একটু এড়িয়ে চলে, বিশেষ করে তার বডি ফ্লুইড লালা বা অন্যান্য জিনিসের সংস্পর্শে না আসে, এবং রাইট, স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে মাস্ক পরা বা তার জিনিসপত্র, তার ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা, বিশেষ করে এক্স্যাক্টলি, প্লেট গ্লাস হ্যাঁ মানে স্পুন এগুলি ব্যবহার না করা, হ্যাঁ, তার মুখের তাহলে আরো খাবারটা ভালো। না খাওয়া, মুখের না খাবারটা খাওয়া, না হ্যাঁ, খাওয়া। মুখের না খাওয়া, যেটা অনেক সময় হয়ে যায়। তো এগুলো এড়িয়ে চললে আসলে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। আমার মনে হচ্ছে দর্শক আপনারা যারা দেখছেন কিভাবে ছড়ায় সে বিষয়ে একটা মোটামুটি ধারণা আপনারা পেয়ে গেলেন, কারণ আপনাদের মধ্যে আতঙ্ক আছে। তো কিভাবে ছড়ায় সে বিষয়টা আসলে বেশি জানা উচিত। তো এবার আসলে হিমি আপনি কিছু বলছিলেন উপসর্গ সম্পর্কে, এবং কিছু কিছু উপসর্গ তো একটু ভয়ানকই মনে হলো আমার কাছে, যেগুলো হেমোরেজিক। তো আপনি যদি আবার একটু ছোট্ট করে মানে এলাকা ভিত্তিক ভাবে বলছিলেন এবং ধরন অনুযায়ী বলছিলেন যে এটা এক এক দেশে এক এক ভাবে প্রকাশ পায় এবং ভিন্নভাবে তার উপসর্গ নিয়ে আসে, সেক্ষেত্রে যদি আবার একটু ছোট করে বলেন যে কি ধরনের উপসর্গ হয়, প্রথমে শুরুটা হয় কিভাবে, অন্যান্য ভাইরাসের মতোই কিনা, বা বিশেষ কোনো উপসর্গ আছে কিনা যেটা দিয়ে আমরা সন্দেহ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমেই শুরু করি যে আমরা তো ইনফেকশন ডিজিজে আমাদের বোর্ড এক্সাম দিতে হয়। তো হুম হুম বোর্ড এক্সাম মানে সার্টিফিকেশন, যেটা আর কি মানে ইনফেকশন প্রত্যেকটা স্পেশালিস্ট তাদের দিতে হয়। কার্ডিওলজিতে হুম কার্ডিওলজি বোর্ড এক্সাম, মেডিসিনে মেডিসিন বোর্ড এক্সাম। তো আমাদের বোর্ড এক্সামে এটা একটা কমন কোশ্চেন থাকে। আমাদেরকে ক্লু দেওয়া হয় যে ধরেন সে এটা কি, নিউ মেক্সিকোর একজন কৃষক, তার মানে ফার্মে কাজ করছেন। তো সেখানে উনি যখন টেন্টটা ওপেন করছেন, তা ওখান থেকে মানে ওপেন করার পর তারপরে উনি কাজ করার পরে কিছুদিন পরে দেখা গেল যে তার খুব শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে গেছে এবং তার চোখে আম, আহ, একদম লাল হয়ে আছে, কনজেংটিভাল হেমোরেজ হয়েছে। এবং হুম আহ, অনেক সময় কেসটা দেয় যে কিছু মানে অনেক ট্রিটমেন্ট সবকিছু করার পরেও সবকিছু টেস্ট নেগেটিভ এসছে এবং পেশেন্ট মারা গেছে। তো এইটা ক্লুটা কি হচ্ছে যে, এটা ক্লুটা হচ্ছে যে ওই যে হারভেস্ট যেটা ওটা আসলে ওখানে একটা ইনফেক্টেড রডেন্ট হয়তো ছিল। উনি হুম যখন ওপেন করছেন তখন কি হলো যে অ্যারোসলটা ওনার মানে ইনহেল করছেন, মানে নালীতে ঢুকেছে এবং তার মাধ্যমে তার ইনফেকশন হয়ে তার যে সিমটমটা এবং এটা ফ্যাটালিটিটা অনেক বেশি থাকে, আর যেহেতু আমাদের এটার আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। তো আমি হুম যদি এই সিমটমটা, যেটা আমরা বলছিলাম যে আমরা এখানে ইউএসএ তে এই ভাইরাসটাকে বলি 3 নম্বরের ভাইরাস। আবার ইয়েতে বলা হয় যে সরি, নর্থ আমেরিকাতে বলা হয় হান্টা ভাইরাস। আবার দেখা যায় এশিয়ার ওদিকে অনেকে এটা অন্য নামে ভাইরাসটা ডাকে, ভাইরাসটা বলে, নামটা হুম ডিফারেন্ট। কিন্তু বেসিক্যালি ভাইরাসটা একই প্রজাতির, মানে একই স্পিসিস, একই গ্রুপের। হুম আর এখানে আমেরিকাতে আমরা যে সিমটমটা দেখি সেটা মেইনলি হচ্ছে আমাদের লাং রিলেটেড ইনফেকশনটা হয়, লাং রিলেটেড ম্যানিফেস্টেশনটা সিমটমটা বেশি হয়। যেমন প্রথমে হয়তো তার সিমটমটা কেমন, যে একটু জ্বর হচ্ছে, বেশ জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে, নজিয়া মানে যেটা বমি বমি ভাব লাগছে। তারপরে তার শ্বাসকষ্টটা বাড়তে থাকে এবং খুবই দ্রুত শ্বাসকষ্টটা বাড়তে থাকে। এবং তাকে মানে হসপিটালাইজ মানে হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়ে, যদি না নিলে মারাও যেতে পারেন। দেখা যায় যে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা বলি। তা হুম চোখে চোখে দেখা যায় যে চোখের হেমোরেজ হচ্ছে, কনজাংটিভাল হেমোরেজ, যেটা মানে এটা চোখ একটা লাল হয়ে থাকে, চোখ লাল হয়ে থাকে এবং পুরো মানে হেমোরেজ দেখা যায়, মানে মানে রক্ত কনজাংটিভাল থেকে জমে আছে ব্লাড, মনে হবে। রক্ত জমে আছে, হুম হুম রক্তই জমে যায় ওটা, মানে ইয়ে হয়, জি কনজাংটিভাল হেমোরেজটাই হয়। হুম হুম তারপরে ওটার যদি আমরা আরো একটু ডিপে যাই, দেখা যায় এক্স রে করলে একটা ইন্টারস্টিশিয়াল মার্কিংস গুলি আমরা দেখতে পাই, যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলা হয়। এবং হুম এটা মানে যাদের এরকম সিভিয়ার কিডনি ফাংশনটা দেখা যায় যে শাটডাউন করে গেছে হঠাৎ করে, তো ইউরিন চেক করলে দেখা যায় সেখানে ব্লাড পাওয়া যাচ্ছে। তো জি এটার মানে মর্টালিটি রেট অনেক বেশি থাকে, যেহেতু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। এটা হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। আবার আমরা যদি কোরিয়া বা ওদের দিকে তাকাই বা সাউথ আমেরিকার দিকে তাকাই, ওদেরকে বলা হয় যে ইয়েটা ওদের লাং থেকে কিডনি যেটা হয়, যেটাকে বলা হয় যে হেমোরেজিক কিডনি ডিজিজ, মানে হুম হুম কিডনিটা ওদের ইনভলভমেন্ট বেশি হয়, যে ওদের রেসপিরেটরি সিমটমের থেকে ওদের কিডনির সমস্যাটা বেশি হয়। ওরকম শুরু হয়
ধরেন জ্বর হচ্ছে, ফিভার, মাথা ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, হ্যাঁ, তারপরে তারা নোটিস করে যে ইউরিনে ব্লাড যাচ্ছে, অথবা চোখে হঠাৎ করে রক্ত জমে গেছে এবং তার ভিশনটা মানে চেঞ্জ হয়ে গেছে। মেইনলি বলা হয় মায়োপিয়া, যেটা হচ্ছে যে একটু দৃষ্টির সমস্যা হচ্ছে। তারপরে ইউরিনটা টেস্ট করে দেখা যায় ইউরিনে ব্লাড আছে, তারপরে দেখা যায় কিডনি শাটডাউন করে যায়। এবং এটা যেহেতু এদের ট্রিটমেন্ট, যদি প্রপার ট্রিটমেন্ট যদি না করা হয়, মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাহলে কিন্তু মানুষ মারা যেতে পারে, মানে ওই অসুস্থ হয়ে মারা যেতে পারে। তো মেইন যেটা সোর্স, আমরা যেটা মানে এটা তো একটা মানে নন এটা মানে ক্লুটা হচ্ছে যে ডায়াগনোসিস, কিন্তু আমরা ওরকম ভাইরাসটা কিন্তু ব্লাড থেকে আমরা ভাইরাসটা দেখি না ওখানে। যেটা বলা হয় ইনডাইরেক্ট টেস্ট, সেরোলজি, মানে আইজিজি অথবা আইজিএম, এটা যদি প্লাস পজিটিভ হয় তাহলে আমরা সেখান থেকে ধরে নিই যেটা মানে ওই ভাইরাসের যে হান্টা ভাইরাসের আইজিএম এবং আইজিজি যদি এটা পজিটিভ থাকে। কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, কোনো, এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে মৃত্যুর ঝুঁকিটা অনেক বেড়ে যায় এরকম জি। মানে। হ্যাঁ, কিন্তু এক্সপোজার এবং সোর্স এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে কিভাবে Important. আসছে। আচ্ছা, তো এক্ষেত্রে একটা প্রশ্ন আমার হয়তো আগে করা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই যে রডেন্টের কথা বললেন, পাখির কথা বললেন না, তো এক্ষেত্রে তারা হলো ক্যারিয়ার, মানে তারা মানে ওরা ইনফেক্টেড হয় কিন্তু ওরা তো নিজেরা মারা যায় না। ওদের ভিতরের সিমটমটা সত্যি বলতে ওটা আমি এখন বলতে পারবো না যে যে হয়তো মারা, যেমন মারা যায়, কারণ হচ্ছে যে এটা এমনও বলা হচ্ছে যাদের ঘরে এরকম রডেন্ট থাকে মারা গেছে, সেরকম ঘরে যদি কেউ বাস আচ্ছা করে, আচ্ছা। হ্যাঁ, ওরা মারা যায়। কারণ মারা গেলে, যেমন ব্যাটস মানে বাদুড় বলে না, তো ওটা যদি মারা যায় এবং সেই ঘরে যদি কেউ বাস করে, এই জন্য আপনি যেটা একটু আগেই বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের নিউ ইয়র্ক সিটিতে কিছু বেশ কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে নিউ ইয়র্ক সিটিতে, যেটা মানে সংস্কার করা হয় না অনেকদিন ধরে, এবং সেখানে কিন্তু প্রচুর এরকম ইঁদুর বা ইঁদুর আছে। এরকম রডেন্ট গুলি আছে এবং মারা যায়। যদি তারা মারা যায় এবং ওই ঘরে যদি কেউ বাস করে, তাহলে কিন্তু তার হতে পারে। কিন্তু এখন আমাদের নিউ ইয়র্ক সিটিতে কিন্তু ওরকম মানে যদিও আছে এরকম অ্যাপার্টমেন্ট, তবে এখানে আমরা কিন্তু হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবটা ওরকম দেখি না। দেখি না, আম, সেটাই। হ্যাঁ, খুব কম, মানে এক্সট্রিমলি রেয়ার। হ্যাঁ, কিন্তু ইঁদুর কিন্তু আছে, সাবওয়েতে গেলে কিন্তু দেখা যায় যে ইঁদুর আছে ইঁদুর আছে, এই শহরে। ইঁদুর অনেক তো যা অ্যাপার্টমেন্টেও, সরকারি অ্যাপার্টমেন্টেও আচ্ছা। আছে। হ্যাঁ, যে কারণে আমাদের এই যে মানে গার্বেজ সিস্টেমে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে এখন, কিন্তু এই যে বিন মাস্ট, রাইট? তো এই রাইট, ইঁদুরের ইয়েস। কারণে, হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আরেকটা হচ্ছে যে পাখির কথা যদি বলেন, আমার একটা বিষয় যে আমরা কিন্তু নিউ ইয়র্ক শহরের অনেক পার্কে দেখি অনেক কিন্তু মানে ডাক আছে, হাঁস হাঁস আছে কিন্তু সেখানে, না? এবং সেখানে কিন্তু আমরা তো জানি না যদি তারা আক্রান্ত হয়, সেখানে কিন্তু আমরা দেখি যে সেই পার্কে কিন্তু প্রচুর হাঁসের বিষটাও কিন্তু থাকে। তো সেক্ষেত্রেও তো এক ধরনের সতর্কতা দরকার আছে, কি বলেন? এখন ধরেন আমরা তো যদি মানে এটা তো যখন না কোনো একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তখন হ্যাঁ ওটাকে রেট্রোস্পেক্টিভ মানে একটা অ্যানালাইসিস করা হয় সোর্সটাকে বের করার জন্য। তো এটা আহ, মানে মেইনলি তো মানে আপনি যেটা বললেন খুবই মানে প্র্যাকটিক্যাল কথা। হাঁস বা পাখি, আমাদের আশেপাশে তো প্রচুর পাখি আছে, তাদের মানে আমাদের গাড়ির উপরেই তো প্রচুর পাখিতে মানে গাছের নিচে হ্যাঁ, পার্ক সেটাই। করলে, হ্যাঁ, এখন গাড়িতেও থাকে পার্ক, গাড়ি। গাড়ি, সেটাই। হ্যাঁ, এখন হচ্ছে যে আহ, এখন যদি আমি মানে এখন তো একটু স্প্রিং এর সময়, তো আমরা গাড়ি কিন্তু আপনি যদি গাড়ি নিয়ে একটা গাছের নিচে পার্ক করেন, পরে দেখবেন যে ওখানে বার্ড ড্রপিংস অনেক থাকে। তো হ্যাঁ এখানে যদিও আছে, না, অনেক হাঁস আছে মানে রেগুলার, যেখানে আমরা সবসময় দেখতে পাচ্ছি, বাসার ব্যাকইয়ার্ডে হাঁস আসে, ওখানে মানে ঘাসের মধ্যে ঘুরে যায়, ওখানে ওদের মানে ড্রপিংসটা ওখানে ফেলে যায়। কিন্তু এখানে আমরা যতটুকু দেখছি মানে আমাদের এই নিউ ইয়র্ক স্টেটে এরকম এখনো কোনো রিপোর্ট আমরা সেটাই। পাইনি। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা অনেকটা নিরাপদ, মানে ওরকম কোনো রিপোর্ট এখনো আসেনি, এখনো পর্যন্ত আসেনি, বা সিডিসি বা ডব্লিউএইচও সতর্ক ওরকম করেনি। আমরা, হ্যাঁ, পাই নাই। যদি কখনো না, আমি চাই না হ্যাঁ এটা হ্যাঁ। হোক, হলে অবশ্যই আমরা সেভাবে আমাদের সতর্কতা না, নিতে সেটাই। হবে। মানে আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের পার্কের ডিপার্টমেন্ট, তারা নিশ্চয়ই এই বিষয়ে সচেতন এবং সতর্ক করবেন যদি সেরকম কোনো অ্যালার্ট তারা পান, না? নিশ্চয়ই আমরা সেটা এক্স্যাক্টলি, অনুসরণ করবো এক্স্যাক্টলি, সেক্ষেত্রে। এক্স্যাক্টলি। যেহেতু সেরকম কোনো সতর্কতা আমরা পাইনি, সেরকম সতর্ক সংকেত পাইনি,
তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে এইসব, ধরে নিতে পারি যে এইসব পাখিরা এখনো সুস্থ আছে। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় ততটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো সেই বিষয়টাই লক্ষ্য রাখতে হবে আসলে যে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা সিডিসির পক্ষ থেকে কি বলা হচ্ছে বা নিউ ইয়র্ক সিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সেগুলো লক্ষ্য রাখলে আমার মনে হয় যে চলবে। তো আমার আরেকটা প্রশ্ন, এই যে আপনি বললেন না যে এক এক দেশের উপসর্গগুলি এক এক রকম হচ্ছে, কিন্তু তার মানে কি হ্যাঁ। যে এই ভাইরাসটার বিভিন্ন ধরন আছে, যে কারণে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এটা প্রেজেন্ট করছে? আহ, আমরা এটা ধরে নিতে পারি যে ভাইরাসের দেখেন নামটাও কিন্তু একটু চেঞ্জ করা, যে আমরা হ্যাঁ, এখানে ওই ভাইরাসের আবার এক একটা ভাইরাসের তো ফ্যামিলিও থাকে, যেমন ফ্লু এক্স্যাক্টলি। ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলি ফ্যামিলি থাকে। হুম হুম তো হুম। হয়তো জেনেটিক্যালি ওদের মধ্যে ভেরিয়েশন আছে, যার জন্য সিমটম গুলি একটু ডিফারেন্ট হচ্ছে। আমরা ডিফারেন্ট। নর্থ আমেরিকাতে, হ্যাঁ, নর্থ হুম আমেরিকাতে আমরা বলা হচ্ছে যে কার্ডিও পালমোনারি, মেইনলি পালমোনারি হুম হুম সিমটমটা বেশি হচ্ছে। আবার যখন আমরা ইয়েতে যাচ্ছি মানে আহ এটা সাউথ আমেরিকা বা এশিয়াতে, চায়না, কোরিয়া, ওদের ওখানে সিমটমটা একটু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু মিল আছে, মিল আছে মিল আছে, সোর্স, মিল আছে। মিল আছে যে সোর্স সেম। হয়তো তাদের কোনো মানে হয়তো যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা এ বলি, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, এটার মধ্যে আবার সাব গ্রুপ আছে, তো হয়তো ওরকম একটু জেনেটিক ভেরিয়েশন আছে যার জন্য সিমটমটা একটু ডিফারেন্ট, কিন্তু হুম হুম। মর্টালিটি রেট অলমোস্ট মানে কাছাকাছি যদি ট্রিটমেন্ট না করা হয়। তবে সিমটম ওয়াইজ রেসপিরেটরি সিমটম যেটা আমাদের আমেরিকাতে যেটা আমরা দেখেছি, সেটা রেসপিরেটরি সিমটমটা বেশি হয় এবং মর্টালিটি রেট সেজন্য এটাতে একটু একটু বেশি, বেশি। যেহেতু রেসপিরেটরি। হ্যাঁ, আর যেহেতু শ্বাসে শ্বাসে। হ্যাঁ, আর যেহেতু আমাদের এটার কোনো ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, শুধুমাত্র হুম হুম। আমাদের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, সেই জন্য যদি আক্রান্ত হন তখন মর্টালিটি রেটটা অনেক বেশি থাকে। আম, আশা করি ভবিষ্যতে মানে ওরকম হ্যাঁ, কোনো। সেটাই। হ্যাঁ, কিন্তু আপনি যখন বলেন যে এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, তখন কিন্তু আসলে এক ধরনের আতঙ্ক এসে ভর করে যে আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে তো আসলে কিভাবে এ থেকে রেহাই পাওয়া যায়, মানে প্রতিরোধমূলক ব্যবস্থাটাই আসলে মূল। এবং খুব আপনি ভালো শুরুতে বলেছেন। যেটা বলছিলেন যে এটা সোর্সটা জানা, এটা এলো মূল, এবং সেই অনুযায়ী আমি কিভাবে সেটা এড়িয়ে চলবো, কি ব্যবস্থা নিব, সেটাই আসলে আমাদের আসলে আমার মনে হয় যে আলোচনায় বেশি বেশি আনা উচিত। আপনি যদি সেই বিষয়টা আবার বলেন। অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই হ্যাঁ, এখন যেহেতু আমাদের ওয়েদারটা ভালো হচ্ছে, স্প্রিং চলে এসছে, সামার আসবে, এই সময় মানুষ একটু ট্রাভেল করবে বেশি, বিভিন্ন জায়গায় যাবে দেশের মধ্যেই, এখানে অনেক স্টেটে হয়তো ভ্রমণ করবেন বা বাইরেও যাবেন বিভিন্ন জায়গায়। তবে একটু মানে আমাদের যেমন আপনি যেটা বলেছেন, আপনার কথা থেকেই বলছি, সিডিসি এটা সবসময় মানে আপডেট করে, ডাব্লিউএইচও আপডেট করছে, আমাদের ভেতরে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ সবসময় আপডেট করছে। তো এই সময় কোথাও ভ্রমণে যাওয়ার আগে একটু যেখানে আমরা যাচ্ছি তার কন্ডিশনটা একটু ভালো করে, তার ওয়েদার, তাদের যে কন্ডিশন, দেশের কন্ডিশন, এগুলো আমরা একটু ভালো করে জেনে নিব সেখানে কেমন আছে। আর যারা শিপে যেতে চান বা ক্রুজে যান বা এরকম কোনো জায়গায় যাচ্ছেন যেখানে বড় ধরনের ক্রাউড থাকবে, তাহলে একটু মানে আমি যেটা বলছি, যেমন এখন এইমাত্র শিপে যেটা আমরা পেলাম একদম রিসেন্ট খবর, তো যেখানে সাউথ আমেরিকা থেকে সোর্সটা, তো ওখানে যাওয়ার পরে একটু নিজেদের সতর্কভাবে থাকা ভালো। যেটা পার্সন টু পার্সন যেটা 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 হয়, ওইটা একটু অ্যাভয়েড করে একটু মানে অন্যের খাবারের সাথে শেয়ার না করা। তারপরে অপরিচিত লোকের সাথে, অপরিচিত মানুষ যারা ওই রিজন থেকে এসছেন, এন্ডেমিক এরিয়া থেকে এসছেন, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করা। হ্যাঁ, আর হাইজিন মেনটেন করা। এখানে ধরেন বা হাইজিন, জেনারেল হাইজিন কিন্তু আমাদের অনেক 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 অসুস্থতা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। হ্যান্ড ওয়াশিং, তারপরে জেনারেল হাইজিন, কন্ট্যাক্ট মেনটেন করা, মানে অন্য মানুষের সাথে কাপড় বা আমাদের পার্সোনাল যেটা স্টাফ শেয়ার না করা। হ্যাঁ, আমাদের ড্রেস, আমরা অনেক সময় থাকি না ফ্রেন্ডের মধ্যে, অনেক সময় তো আমরা ড্রেস মানে অনেক কিছুই আমরা এক্সচেঞ্জ করি, তো হুম এটা না করা। হ্যাঁ, আর যদি কেউ অসুস্থ হয়ে যান, তাকে খুব তাড়াতাড়ি তাকে মানে অ্যাটেন্ড করা এবং তাকে আইসোলেট করা, তাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, যেখানে যেন যে মানুষটা এফেক্টেড হয়েছেন সেখান থেকে যেন অন্য মানুষে না ছড়ায়। তো এইভাবে আমাদের নিজের পার্সোনালি যদি আমরা সতর্ক থাকি এবং আমাদের সতর্ক থাকি, এবং যদি কোথাও কোনো ইনসিডেন্ট হয় সেখান থেকে আমরা যদি সেটাকে কেসটাকে আইসোলেট করি খুব তাড়াতাড়ি এবং ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারবো, আশা করা যায়। কারণ এই ডিজিজটা
মানে রেসপিরেটরি, আমি বললাম যে এটা ওপেন সোর্স থেকে মেইনলি হয়, পার্সন টু পার্সন কন্ট্যাক্ট মানে মানুষে মানুষের কন্ট্যাক্ট একটু কম আছে, তো সেদিক থেকে এই সতর্কতা অবলম্বন করলে আমরা মানে সুস্থ এবং ভালো থাকতে পারবো আশা করা যায় ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমরা সেটা চেষ্টা করব এবং আমরা আজকের এই আলোচনার মাধ্যমে সেটাই তুলে ধরতে চাই। তো এবার চিকিৎসা প্রসঙ্গে যদি আসি, আপনি বলেছেন যে কোনো স্পেসিফিক চিকিৎসা নেই। তাহলে যদি নাই থাকে, তখন একজন মানুষ যদি আক্রান্ত হয়, হাসপাতালে যায়, ধরা সন্দেহ হলো এবং হাসপাতালে যাওয়ার পরে ডায়াগনোসিস হলো যে হ্যাঁ তার এই ভাইরাসে উনি আক্রান্ত, এবং স্বাভাবিকভাবে নিশ্চয়ই শ্বাসকষ্ট নিয়ে উনি হাসপাতালে যাবেন, তাই না? তো সেক্ষেত্রে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আহ, এই ভাইরাসটা আসলে মানে লাংসের কি ধরনের ক্ষতি করে বা হার্টের কি ধরনের ক্ষতি করে যে কারণে তার সেটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, আর হাসপাতালে গেলে কি ধরনের চিকিৎসা আপনারা করেন যার মাধ্যমে হয়তো একজন মানুষ এ থেকে আক্রান্ত হওয়ার পরও বেঁচে যেতে পারেন? ধন্যবাদ। তো এটা হচ্ছে সিমটোম্যাটিক, আমি এটা বলেছি, যেমন ধরুন শ্বাসকষ্ট নিয়ে যখন যাচ্ছে, তার মানে তার সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে তাকে যদি আমরা অক্সিজেন লেভেলটা যদি কম থাকে তাকে অবশ্যই তাকে অক্সিজেন দেওয়া হয়। সেটা আচ্ছা। ডিপেন্ড করছে তার অক্সিজেন কতটা ঘাটতি আছে সেটার উপরে। তো এটা শুরু নেজাল ক্যানুলা মানে 2 লিটার 4 লিটার হুম হুম থেকে শুরু করে মাস্ক, অথবা এখন আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, বাইপাপ আছে। যদি দেখা যাচ্ছে যে তার মাধ্যমে তারপরেও তার লাংটা ক্যাপচার করতে পারছে না, অক্সিজেন হুম লেভেল হুম কমে যায়, তখন ফাইনাল যেটা সেটা ইন্টুবেশন করে তাকে ভেন্টিলেটরে রেখে তারপরে তাকে অক্সিজেন লেভেলটা ইয়ে করা হয়। আর ধরেন লাংসের যেটা হয় সেটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড একটা ইনফ্লামেশন হয়, আমরা যেটা আচ্ছা। বলি যে ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস এর মতো হয়ে যায় হুম ওয়াইড হুম হুম। স্প্রেড। এটা নিউমোনিয়া না, মানে নিউমোনিয়া তো একটা সলিড জায়গায় একটা মানে একটা নির্দিষ্ট জায়গায় হয়, হ্যাঁ। জায়গায় ইনফ্লামেশন হচ্ছে বা সেটা স্প্রেডও করতে পারে, কিন্তু এটা ওয়াইড স্প্রেড মানে ইন্টারস্টিশিয়াল সব জায়গায়। সব জায়গায়, যার হুম হুম জন্য এতটা ইনভলভ হওয়ার জন্য মানে মানুষের যে অক্সিজেন ট্রান্সফারটা করতে পারে না, ইনফ্লামেশন হয়ে ব্যারিয়ার হয়ে। তো তার জন্য তাকে ইন্টুবেশনও করা দরকার হতে পারে। তো হুম ইন্টুবেশনটা হুম কিন্তু এটার সাপোর্টেড ট্রিটমেন্ট, যা আস্তে আস্তে যখন বডি এটা রিকভার করবে তখন আস্তে আস্তে তাকে সেভাবেই মানে ট্রিটমেন্টটা ধরেন আমি ধরে নিচ্ছি একজন ইমপ্রুভ করছেন, হুম প্রথমে হুম ইন্টুবেশনে আছেন, তারপর তাকে ওখানে দেখা হয় তার অক্সিজেন লেভেলের উপর ডিপেন্ড করে, যখন ইমপ্রুভ করে তা আস্তে আস্তে তাকে উইনিং করে তারপর তাকে একটু এক্সট্রুবেট করা হয়। হ্যাঁ। আচ্ছা। আর যেটা হেমোরেজ, যেটা কিডনি ফেলিওর যেটা হয়, সেটা হুম হুম একইভাবে তার কিডনি ফাংশনটা কতটা লেভেলে আছে হুম হুম সেভাবে তাকে প্রথম দিকে ফ্লুইড বা অন্যান্য ইলেকট্রোলাইটস এগুলো ব্যালেন্স গুলি মেনটেন করা হয়। এবং যদি দেখা যায় না তারপরেও তার মানে কিডনি ফাংশন লেভেলটা অনেকটাই ড্রপ করে গেছে, যেটা আমরা বলি অ্যাকিউট রেনাল ফেলিওর, তখন এটাকে ডায়ালাইসিস, বিভিন্ন ধরনের ডায়ালাইসিস আছে, যেটা হুম একটা হুম কন্টিনিউয়াস ডায়ালাইসিস যেটা আমরা সিআরআরটি যেটা বেড সাইডে করা হয়, অথবা হেমোডায়ালাইসিস এভরি মানে 3 টাইমস ইন উইক। আর যেটা হুম হুম কন্টিনিউয়াস যেটা বেড সাইডে নর্মালি ধরেন অ্যাকিউট রেনাল ফেলিওর হলে আমরা যেটা দেখেছি, আমি তো নেফ্রোলজিস্ট নই, কিন্তু হুম তারপরে হুম, আমরা যেটা দেখি আমাদের পেশেন্ট যেটা হসপিটালে যেভাবে ম্যানেজ করে, বেড জি। সাইডে ওটা কন্টিনিউয়াস একটা ডায়ালাইসিসের মতো করা হয় অ্যাকিউট কন্ডিশনে। তো সেখান থেকে যদি তার বডি সিস্টেমটা যদি আস্তে আস্তে এটা রিকভারি করে, তাহলে ধরেন এক সময় দেখা হচ্ছে তার ফাংশনটা যদি সে আবার মানে পেশেন্ট ইমপ্রুভ করে গেলে তো তারপর আবার সে তার নর্মাল লাইফে ফেরত যেতে পারে। কিন্তু এটা ডিপেন্ড করছে যে তার সিভিয়ারিটিটা কত, বডি কতটা তাকে সাপোর্ট দিতে পারছে, তার ওন সিস্টেম কতটা সাপোর্ট দিতে পারছে, তার উপরে ডিপেন্ড করে তার মানে ধরেন একজন বয়স্ক মানুষ যদি হয়, তার যদি অন্যান্য আরো ডিজিজ থাকে, হার্ট ডিজিজ বা লাং ডিজিজ, ধরো ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, অথবা হার্ট ফেলিওর আছে, অথবা আন্ডারলাইন হুম কিডনি ফেলিওর অলরেডি আছে, তার হুম জন্য হুম এটা হুম, আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিন্তু একজন সেটাই। ইয়াং যদি থাকেন, যার অন্য কোনো অসুস্থতা নাই, দেখা যায় তার ক্ষেত্রে রিকভারিটা খুব তাড়াতাড়ি বা হতেও পারে। জি। সেই জন্য আমরা মর্টালিটি রেট কিন্তু, যতটা কেস রিপোর্ট হয়েছে তার মধ্যে কিন্তু মর্টালিটি রেট কিন্তু অত বেশি দেখি নাই এখনো পর্যন্ত। ধরেন এই যে 11 জন, অবশ্যই এখানে 11 জনের মধ্যে 3 জন মারা গেছেন, কিন্তু আমাদের ওভারঅল স্ট্যাটিস্টিক্স যেটা আমাদের ইউএসএ তে আছে, হুম এখানে হুম আমাদের আম, মারা গেছে, হ্যাঁ আউটব্রেক, না মারা গেছে বেশ কয়েকজন, না, হ্যাঁ 864 যা কেস এখানে রিপোর্ট হয়েছে, এবং তার মধ্যে 27 মারা গেছে। হ্যাঁ। আচ্ছা। তো এটা হচ্ছে যে যদি আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে সবাই যে মারা যাবে এমন না, যে হয়ে গেছে একেবারে হুম হুম মারা হুম যাবে না,
তো এটা অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে, বয়স এবং তার নিজের যে স্ট্যাটাসটা, বডির যে স্ট্যাটাসটা, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। একজন 65 বা 85 ইয়ার্স ওল্ড আর একজন 25 আর 30 ইয়ার্স ওল্ড, মানে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। দেখা যায় যারা ইয়াং থাকে তারা হয়তো রিকভারি করে যায়, জি, এটাই। বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে মানে আপনি খুব সুন্দরভাবে বললেন বিষয়টা। তার মানে হচ্ছে যে এই যে লাংসটা যেভাবে মানে ইনফ্ল্যামড হয়, আপনি যেটা বললেন যে ইনফ্লামেশন হয় এবং লাংসের সব জায়গাতে লাংসটা প্রদাহযুক্ত হয়ে যায়, মানে ইনফ্ল্যামড হয়ে যায়, সেক্ষেত্রে আসলে মানে যত আগে যাওয়া যাবে, মানে হাসপাতালে যত মানে প্রাথমিক অবস্থায় যদি যাওয়া যায়, তাহলে তো আসলে পুরো লাংটা হয়তো মানে ইনফেক্টেড হবে না, আক্রান্ত হবে না। সেক্ষেত্রে চিকিৎসাটা শুরু করতে পারলে তার রিকভারিটা ভালো হবে। তা যেটা বুঝলাম, তো এক্ষেত্রে আসলেই উচিত হবে যে আগে ভাগে হাসপাতালে যাওয়া, যাতে যে অর্গানগুলো এখানে ইনফেক্টেড হচ্ছে সেগুলো যাতে অনেক বেশি ইনফেক্টেড না হয়ে যায়। এবং আপনারা সাপোর্টিভ ট্রিটমেন্টের কথা বললেন, তার মানে হচ্ছে যে এখানে নিশ্চয়ই আপনারা সেই ধরনের কোনো ওষুধপত্র দেন যেগুলোর মাধ্যমে এই ইনফ্লামেশনটা কমানো যায়, এবং প্রত্যেকটা অবস্থা, আপনি কিডনির কথা বললেন যে একটা ডায়ালিসিসের ব্যবস্থা করা হয় বেডসাইড, তো ইত্যাদি করার মাধ্যমে যে অর্গানগুলো ইনফেক্টেড হচ্ছে সেগুলোকে স্বাভাবিক কাজে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় যতটা সম্ভব। এবং একই সাথে যার যেটা ঘাটতি থাকে, আপনি যেমন শুরুতেই বললেন যে অক্সিজেনের কথা, এবং সেটা দেওয়া। তারপরও সেই অক্সিজেনটা নেওয়ার ক্ষমতা লাংসটা যদি হারিয়ে ফেলে তখন তো আসলে লাভ নাই। সেটাই হলো বড় বিষয়। কাজেই যেতে হবে আগে ভাগেই, যখন লাংস একটা ফুসফুস হয়তো একটা বিরাট অংশ তখনও কার্যকর আছে বা কিছু অংশ কার্যকর আছে, সেটা দিয়ে হয়তো মানুষটাকে বাঁচানো সম্ভব। তো সেটাই। তো এই ভাইরাসের তো আসলে এখন পর্যন্ত মানে কোনো ভ্যাকসিনের ব্যবস্থা নেই, যেটা বুঝতে পারছি আপনার কথা থেকে, যে বা চিকিৎসাও স্পেসিফিক কিছু নাই। তো আমরা অনুষ্ঠান শেষ করব। সেক্ষেত্রে আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কি করা উচিত এই সম্পর্কে? কারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। তো আপনি যদি একটা কিছু উপসংহার টানেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাচ্ছি, এই যে ইনকিউবেশন পিরিয়ডটা, এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু একটু বেশি বড়। এটা বলা ও, হচ্ছে যে 1 সপ্তাহ থেকে 7 সপ্তাহ, অ্যাভারেজ হচ্ছে আপনার 14 থেকে 17 ডেজ। তাহলে ওটা এক্সপোজ অনেক। হওয়ার, এই জন্য দেখেন আমরা যে শিপে যে আউটব্রেকটা হলো, ওই যে হুম, ভদ্রলোক উনি কিন্তু আগে ইনফেক্টেড হয়েছেন কিন্তু তার কোনো সিমটম ছিল না, সে সুস্থ মানুষ হিসেবে কিন্তু শিপে উঠেছে। শিপে ওঠার পরে সে অসুস্থ হয়ে যায় এবং সেখান থেকে অন্য মানুষরা এফেক্টেড হয়। তো এক্ষেত্রে আমাদের মানে যেটা আমরা এখন যদি কোথাও আমরা প্ল্যান করি, আমার আপনি দর্শক শ্রোতা, আম, আপনাদের কাছে মানে আমাদের পক্ষ থেকে যেটা মানে আমরা যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু ভাইরাসটা একটা আউটব্রেক হয়েছে, তো সেক্ষেত্রে সতর্কতাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। তো সেখানে আপনি যদি ওরকম এন্ডেমিক এরিয়াতে, যেমন সাউথ, আমি যেখানে বললাম চায়না বা আমাদের এশিয়ান ওই এন্ডেমিক এরিয়া, বা সাউথ আমেরিকা যেখানে অনেক বেশি প্রাদুর্ভাব দেখা যায় এন্ডেমিক, সেখানে যদি আপনার কোনো ভিজিট করার প্ল্যান থাকে, হ্যাঁ, তাহলে আপনি আগে থেকে একটু চিন্তা করে মানে সেভাবে যাবেন, এবং ওখানে যাওয়ার পরে সেভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, প্রিকশন নেবেন। আপনি কোথাও পার্কে গেলে বা কোথাও কোনো হারভেস্টিং কোনো কোথাও যদি ভিজিট করেন কোনো ক্ষেতে বা ওরকম কোনো জায়গা যেখানে ফসলগুলি জমায়েত করে রাখা হয়, সেটা ওপেন করা হয়, তাহলে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। এটা যেহেতু অ্যারোসলের মাধ্যমে যায়, মাস্কটা একটু ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে একটা প্রোটেকশন দিবে। হুম, হুম। তো আর হচ্ছে যে অ্যাভয়েড করবেন যদি যেখানে আউটব্রেকটা হচ্ছে সেসব এলাকায় না যাওয়া। যদি এখন ক্রুইজে সবাই যাচ্ছেন, বিভিন্ন জায়গায় পিকনিকে পার্টিতে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছি, তো যাওয়ার সময় যদি কোথাও ওরকম কোনো ঘটনা আপনি শুনতে পান, কোনো অসুস্থতার, সাথে সাথে আপনি যতটা পারেন সতর্কতা অবলম্বন করবেন, যে অবলম্বন করে নিজেকে এবং নিজের পরিবার এবং যারা আপনার আশেপাশে আছে সবাইকে সেটা আপনার যতটুকু ইনফরমেশন আপনি জানেন সেটা সবার মাধ্যমে এটা
জানাবেন, সবাই যাতে সতর্ক হয়ে যায়। তাহলে আমরা যদি সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু এটা থেকে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো ডিজিজ থেকেই কিন্তু আমরা সহজে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। তো সেটা হচ্ছে যে আমাদের সতর্কতা, আমাদের সচেতনতাটা এটা সবচেয়ে বড় বিষয়। তো এটা আমরা সেভাবে যদি আপনার যখন যেখানে যাবেন, ট্রাভেল করবেন, বা যাদের আপনাদের প্ল্যান আছে, তারা যাওয়ার আগে ওই জায়গাটা সম্পর্কে এবং সেখানে কোন ধরনের রোগের প্রাদুর্ভাব আছে সেটা সম্পর্কে যদি আপনি একটু স্টাডি করে যান, যেটা এখন খুবই সোজা, ইন্টারনেটে ঢুকলেই যে কোনো জিনিস এখন আপনাদের পেয়ে যাচ্ছি, ঘরে বসেই সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি, এবং সেভাবে যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সামারটা এনজয় করতে পারবো, ফ্যামিলি ইভেন্ট গুলি আমরা এনজয় করতে পারবো কোনো অসুস্থতা ছাড়াই। প্রথম এবং শেষ যে কথাটা হচ্ছে যে আগে থেকে জেনে নেওয়া এবং সেভাবে সতর্কতা অবলম্বন করা। আপনার এই মানে এই সতর্কতা অবলম্বন করাটাই কিন্তু আপনাকে অনেক কিছু থেকে সুস্থ রাখবে, বাঁচিয়ে রাখবে এবং ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ক্রুজের কথা বললেন, তার মানে যে ক্রুজ কর্তৃপক্ষেরও একটা দায়িত্ব আছে তাদের জাহাজটা জীবাণুমুক্ত কিনা সেই বিষয়টা তারাও নিশ্চয়ই লক্ষ্য রাখবেন, এবং তারাও সেই বিষয়টা নিশ্চয়ই নিশ্চিত করবেন যে সেখান থেকে মানে তারা আমাদেরকে যে রুমটা দিচ্ছেন বা যে জায়গাটা দিচ্ছেন, স্পেসটা দিচ্ছেন, সেটা জীবাণুমুক্ত। বাকিটা তো আমাদের দায়িত্ব আছে। তো ডাক্তার হিমি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক নতুন নতুন তথ্য শুনলাম এই ভাইরাসটি সম্পর্কে। এটি পুরনো ভাইরাস না, একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে এটা অনেক পুরনো একটা বিষয়। আপনি বললেন যে আপনাদের যে বোর্ড এক্সামিনেশনে এটা প্রায়শই এই ধরনের প্রশ্ন করা হয়, কিন্তু আমরা যারা দর্শক আছি তাদের কাছে এটা এরকম একটা ঘটনা শুনলে কিছুটা আতঙ্কিত হওয়ারই কথা। তারপরও সচেতনতার বিকল্প নেই, আমরা সেগুলো আলোচনা করেছি। আপনার কাছ থেকে আমরা জানলাম কিভাবে এ থেকে রেহাই পাওয়া যায়, সে বিষয়গুলো শুনলাম। একই সাথে কিছুটা আতঙ্কিত হওয়ার দরকার আছে, কারণ আতঙ্কিত না হলে তো আসলে আমরা সচেতন হব না। তা এটা একটা বিষয়, যে কারণে আপনি বললেন না যে এটার কোনো স্পেসিফিক চিকিৎসা নেই, ভ্যাকসিন নেই, সেক্ষেত্রে সতর্কতাটা একটু বেশি নেওয়া উচিত। যদিও মানে পার্সন টু পার্সন এটার ট্রান্সমিশনটা অতটা মানে কি বলা যায়, অন্যান্য ভাইরাসের মতো অতটা মানে কি বলা যায় যে খুব মানে সহজে ছড়ায় না, বেশি না, সহজ না। তো সচেতনতাই আসলে এক্ষেত্রে আমাদের অবলম্বন করা উচিত। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। দর্শক আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। হান্টা ভাইরাস সম্পর্কে যতটুকু আমাদের তথ্য আছে, সেই তথ্যগুলো সিডিসি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের সূত্র অনুযায়ী আমরা যেটুকু তথ্য আছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আজকে অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।